বিসমিল্লাহির রহমানির রহিম। 5ই আগস্টের পরবর্তী আমাদের দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে স্বাধীন বাংলাদেশ, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ রক্ষার জন্য এবং বাংলাদেশের দুর্নীতিমুক্ত এবং স্বৈরাচার দমন এবং স্বৈরাচারের যথাযথ শাস্তির বিধান করার জন্য ইন্টার্ম গভর্নমেন্টকে জনগণ কর্তৃক নির্ধারণ করা হয় বা জনগণের সমর্থনে তাদেরকে গভর্নমেন্টের দায়িত্ব দেওয়া হয়। তো আমাদের যে ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা, উনি মোটামুটি যথেষ্ট পরিমাণে উনি ওনার দায়িত্ব যতটুকু সম্ভব করতেছে। আমি ওনাকে সফল বলবো না, উনি সকল কর্মকাণ্ডে সকল ক্ষেত্রে সার্বিক কাজে সে কিন্তু সফল নয়। টুকিটাকি কিছু কাজে সে সফল হয়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বা প্লাস টুকিটাকি আরও ব্যাংকিং কিছু কার্যক্রম এবং বিদেশি বিনিয়োগ সফল হয়েছে। কিন্তু আমাদের যে আইন শৃঙ্খলা যে অবস্থা দেশের, তা খুবই বিঘ্নিত। আবার আমি এখন মূলত আইন শৃঙ্খলা তো দেশের অবস্থা খারাপ সকলে দেখতেছেন, কিন্তু একটি ব্যাপার সকলে অত দেখেও দেখতেছেন না বা অনেকে ব্যাপারটা নিয়ে মানে রিসার্চ করতেছেন না। সে হলো আমাদের পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হোসেন। পরিবেশ উপদেষ্টা দায়িত্ব পালন করার পরবর্তী সময় থেকে তিনি প্রত্যেক মাসে কোনো না কোনো প্রকল্প হাতে নিয়েছে। তিনি প্রকল্প হাতে নেওয়ার মাধ্যমে কতটুকু দুর্নীতি করেছে বা করে না, আমি আসলে এটা সম্পূর্ণ বা যথার্থ বলতে পারবো না। অতটুকু জ্ঞান অর্জন বা অতটুকু রিসার্চ আমি করতে পারিনি। তো ওনার প্রকল্পগুলো নেওয়ার যে সিস্টেমগুলো দেখতেছি, তার দুর্নীতির দুর্নীতির মধ্যে পড়ে। যেমন উনি যখন আপনার বিমানবন্দর এলাকায় হাতে নেয়, শব্দ দূষণ মুক্ত এলাকা, হর্ন মুক্ত এলাকা ঘোষণা করে প্রায় অনেক জমকালো আয়োজন করে ওই দিন শুভ উদ্বোধন করেন যে হর্ন মুক্ত এলাকা বিমানবন্দর এলাকা। কিন্তু সপ্তাহখানিক পেরোতে না পেরোতে আমরা দেখি যে তার প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। ওই এলাকায় ঠিক আগের মতোই আপনার হর্ন চলতেছে, জ্যাম জট সব কিছু আগের মতোই। তার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, প্রকল্পের জন্য যথার্থ পরিমাণ বাজেটও করা হয়েছে, কিন্তু প্রকল্প পরিচালনা যথার্থ ছিল না। ব্যাপারটা সম্পূর্ণ দুর্নীতির অন্তরায়ী। তারপর তার প্রকল্প দেখলাম পলিথিন মুক্ত বাংলাদেশ গঠন, প্লাস্টিক মুক্ত বাংলাদেশ গঠন, তাও তিনি অনেক ঘটা করে আয়োজন করে উদ্বোধন করলেন, বড় আকারে বাজেট করলেন, কিন্তু তারই কোনো যথাযথ প্রতিফলন আমরা দেখিনি এবং সফলতা আমরা দেখিনি। এরপর তিনি আমাদের খাল খননের ব্যাপারে দেখলাম অনেক ঘটা করে উনি লাল গালিচা ভিজিয়ে উনি নদীতে খালে নামতেছে, এটা অনেক ঘটা করে দেখলাম আয়োজন দেখলাম, তারও কোনো সফলতা দেখিনি। এরপরে আপনাদের পরিবেশ দূষণের বিরুদ্ধে যে ওনার অ্যাকশনটা, ধোঁয়ার বিরুদ্ধে এক ছিল ঢাকা শহরের ভাঙাচোরা লোকাল বাসগুলো, আর 2 ছিল ইট ভাটাগুলো বন্ধ করা। তার মধ্যে আমাদের নোয়াখালী রামগতি 50টির উপরে অবৈধ ইট ভাটা রয়েছে এবং তিনি এসে তা পর্যবেক্ষণ করেছেন, দেখে গেছেন এবং তার বিরুদ্ধে তিনি অ্যাকশন নেবেন বলেছেন এবং এগুলো বন্ধ করা হবে বলেছেন। এবং তিনি যে ঢাকা থেকে এসেছেন তার সকল কর্মকাণ্ড অনেক বড় একটা বাজেট ছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আমার নিজস্ব পরিবহন রয়েছে, আমার কিছু ইটও আমি রামগতি থেকে আসে। পরবর্তীতে আমরা কিছুদিন উনি ঘুরে যাওয়ার কিছুদিন পর থেকে দেখলাম এটার দাম বেড়ে গেছে। পরে কেন বেড়ে গেছে বললো যে সরকার বন্ধ করে দিয়ে বলেছে, আমরা এখন কিছু টাকা পয়সা দেওয়া লাগবে, দিলে বন্ধ করবে না। কিন্তু একদম আমি প্রত্যক্ষ সাক্ষী, এখানে ঘুষের লেনদেন হয়েছে, একটা ফিল্ডও বন্ধ হয় নাই। এরপর তিনি হাতে নিয়েছে তার প্রকল্প ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে যে ভাঙাচোরা লক্ষ বাস, যা পৃথিবীর কোথাও নেই, একমাত্র বাংলাদেশেই রয়েছে। যেখানে আমরা আফ্রিকা, উগান্ডা, আফ্রিকার দেশকে অবমাননা করে হাসি ঠাট্টা রূপে দেখি, ওই আফ্রিকা মহাদেশও কিন্তু ইলেকট্রিক লোকাল ভেহিকেল ইউজ করে। আচ্ছা, তো ওনার এই প্রকল্প দেখে 3-4 দিন পেরোতে না পেরোতে মুখ থুবড়ে পড়লো। আমরা কোনো সঠিক কোনো কার্যক্রম দেখিনি।
কাউন্টার সিস্টেম, এই সিস্টেম ওই সিস্টেম, রং পরিবর্তন, গাড়ি পরিবর্তন, অনেক তার নাটক দেখেছি, কিন্তু যথাযথ কোনো প্রতিফলন, যথাযথ সফলতা দেখিনি। তো সব কিছুর পরিপ্রেক্ষিতে আমি বলবো যে ডক্টর রিজওয়ানা হোসেন, উনি ডক্টর না, রিজওয়ানা হোসেন উনি 100% একদম দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা। ওনার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করা হোক, এবং যদি আমি আমি 100% ইনশিওর যে ওনার বিরুদ্ধে যদি ইনভেস্টিগেশন করা হয়, ওনার দুর্নীতিগুলো রিভিল হবে। এবং এরকম উপদেষ্টা আমরা চাই না, ওনার পদত্যাগ দাবি করি আমি।